চলো, যে পারো না সে ভালো করে শিখে নেবে। চলো বাকিরা দেখ, শোনো এবার। আমি তোমাদের একদিন কি বলেছিলাম না, অ্যাক্টিভ ভয়েস কি জিনিস আর প্যাসিভ ভয়েস কি জিনিস, এই দুটোর মধ্যে তফাৎ শিখিয়েছিলাম, মনে আছে তো? আমি যদি ভয়েসের কথা বলি, ভয়েস কয় প্রকার বলো? 2 প্রকার। অ্যাক্টিভ প্যাসিভ। ভয়েস 3 প্রকার, ওকে? আর কোয়াসি প্যাসিভ 3 প্রকার। একটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস, একটা হচ্ছে প্যাসিভ ভয়েস, আর একটা হচ্ছে কুয়াসি প্যাসিভ বলে তোমরা শিখেছো, বাট এটাকে আমরা চাইলে অ্যাক্টিভও বলতে পারি। এই কুয়াসি শব্দের অর্থ হচ্ছে হাফ, ঠিক? কুয়াসি শব্দের অর্থ কি? হাফ। তাহলে হাফ প্যাসিভ মানে কি? হাফ অ্যাক্টিভ। আর ইউ গেটিং? আমি যদি বলি একটি গ্লাস অর্ধেক খালি, আরেকজন বলল গ্লাসটি অর্ধেক ভরা, কে ভুল বললো? দুজনেই ঠিক বললো। দুজনেই ঠিক বললো। তাহলে কুয়াসি প্যাসিভ যদি হতে পারে তাহলে কুয়াসি অ্যাক্টিভ হবে, কারণ চয়েস আমার কাছে দুটো, হয় অ্যাক্টিভ নয় প্যাসিভ। আর ইউ গেটিং? হয় অ্যাক্টিভ নয় প্যাসিভ। তো যাই হোক, এবার অ্যাক্টিভ ভয়েস কাকে বলে আর প্যাসিভ ভয়েস কাকে বলে আমি কিন্তু তোমাদের শিখিয়েছি, তবু আজকে বলছি অ্যাক্টিভ ভয়েস কি জিনিস। দেখো, একটা সেন্টেন্স লিখছি, রাম সরি এটা কেন হলো এরকম, রাম ইজ ইটিং রাইস, এটা একটা সেন্টেন্স। আর একটা সেন্টেন্স লিখছি, রাইস ইজ বিং ইটেন বাই রাম। তোমরা সবাই ভয়েস চেঞ্জের বেসিক নলেজ তোমাদের আছে, এটা আমি জানি, বাট বেসিক নলেজের মধ্যে আমি যতটুকুন যা তোমাদের বোঝাতে চাই ততটুকুন যদি তোমরা বুঝতে পারো তাহলে আমার খুব ভালো লাগবে। ওকে, ভালো করে শোনো। অ্যাক্টিভ ভয়েস আর প্যাসিভ ভয়েস, আমি এইটা যেটা লিখেছি এটা একটা অ্যাক্টিভ ভয়েসের উদাহরণ, এখানে যেটা লিখেছি এটা একটা প্যাসিভ ভয়েসের উদাহরণ। এই অ্যাক্টিভ ভয়েসের উদাহরণটাই দেখো তো, রাম ইজ ইটিং রাইস, ভাতটা খাচ্ছে কে? রাম খাচ্ছে। তো সো রাম এইখানে পারফর্মার। আর ইউ গেটিং মাই পয়েন্ট? রাম এখানে কি? পারফর্মার। যে কোনো কিছু পারফর্ম করে তাকে পারফর্মার বলা হয়। তাহলে এখানে রাম যেহেতু কাজ করছে তাই রাম পারফর্মার, কিন্তু এখানে সাবজেক্ট কে? এখানে সাবজেক্ট ও রাম। আর ইউ গেটিং মাই পয়েন্ট? রাম কেন সাবজেক্ট হলো? কারণ ভার্বের আগে বসেছে তাই। বুঝতে পারছো কি বলছি? তাহলে রাম এখানে সাবজেক্ট এবং তার সাথে সাথে পারফর্মার, তাই এটি অ্যাক্টিভ ভয়েস। তাহলে অ্যাক্টিভ ভয়েস চেনার 1 নম্বর পয়েন্ট বললাম যে যদি সাবজেক্ট ইকুয়াল টু পারফর্মার হয়, সাবজেক্ট ইকুয়াল টু পারফর্মার যদি হয় তাহলে সেটি অ্যাক্টিভ ভয়েস হবে। ইজ ইট ক্লিয়ার? দ্বিতীয় উদাহরণ দেখো, রাইস ইজ বিং ইটেন বাই রাম। এখানে পারফর্মার তো রাম ঠিকই আছে, রাম পারফর্মার, কিন্তু সাবজেক্ট কে? সাবজেক্ট এখানে রাইস। কেন সাবজেক্ট রাইস? কারণ ভার্বের আগে বসেছে তাই সাবজেক্ট। তাহলে প্যাসিভ ভয়েস চেনার 1 নম্বর পয়েন্ট কি? যে সাবজেক্ট নট ইকুয়াল টু পারফর্মার, অর্থাৎ প্যাসিভ ভয়েসে সাবজেক্ট কখনো পারফর্মার হবে না, কিন্তু অ্যাক্টিভ ভয়েসে সাবজেক্ট কেই পারফর্মার হতে হবে। আর ইউ গেটিং? এরপর আসো, ইজ একটি বি ভার্ব। তো ইজ একটি বি ভার্ব এবং তারপরে যে মেইন ভার্ব বসেছে তার সঙ্গে আইএনজি যুক্ত হয়েছে। হ্যাঁ স্যার। তাহলে 2 নম্বর যে চেনার, অর্থাৎ অ্যাক্টিভ প্যাসিভ চেনার 2 নম্বর যে নিয়ম সেটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েসে বি ভার্বের সঙ্গে সর্বদা ভি আইএনজি হবে। অ্যাক্টিভ ভয়েসে সর্বদা বি ভার্বের সাথে ভি আইএনজি হবে, অর্থাৎ ভার্বের সাথে আইএনজি যুক্ত ফর্ম বসবে। কিন্তু প্যাসিভ ভয়েসে দেখে খেয়াল করো, বিং ইটেন, ভালো করে দেখো, বিং ইটেন, এই বি ভার্বের পরে তো ইটিং হওয়া উচিত ছিল, কিন্তু এখানে বি ভার্বের পরে ইটেন হয়েছে। অর্থাৎ প্যাসিভ ভয়েস চেনার নিয়ম হচ্ছে যে বি ভার্বের পরে সবসময় ভার্বের থার্ড ফর্ম বসবে। ভার্বের থার্ড ফর্ম বলতে কি? ভার্বের সঙ্গে ইএন বা ইডি যুক্ত ফর্ম বসবে। আর ইউ গেটিং মাই পয়েন্ট?
হ্যালো এভরিওয়ান। হ্যাঁ স্যার। Yes, sir. Yes, হ্যাঁ sir. স্যার। এবার তোমাদের একটা জিনিস আমি বলি, প্যাসিভ ভয়েস তৈরি হতে গেলে দুই ধরনের ভার্ব লাগে। কি বললাম? প্যাসিভ প্যাসিভ ভয়েস ভয়েস হতে গেলে দু ধরনের তৈরি verb হতে লাগে। গেলে দুই ধরনের ভার্ব লাগে। মাথায় রেখো, আমি যখন তোমাদের টেন্স পড়িয়েছিলাম তখন আমি তোমাদের পড়িয়েছিলাম টেন্স ইজ অনলি ডিপেন্ড অন অ্যাক্টিভ ভয়েস। টেন্স শুধুমাত্র অ্যাক্টিভ ভয়েসে ডিপেন্ড করবে, প্যাসিভে নয়। তাহলে যদি কোনো সেন্টেন্স লেখা হয় তাহলে সেই সেন্টেন্স নিশ্চয়ই কোনো না কোনো টেন্সকে তো ফলো করবেই, এবং সেই টেন্সকে ফলো করলেই আমাকে অ্যাক্টিভ ভার্ব খুঁজে বের করতে হবে। অ্যাক্টিভ ভয়েসে যে ভার্ব ব্যবহার করে অ্যাক্টিভ ভার্ব। এবার প্যাসিভ ভয়েসের ভার্বটাকে তুমি একটু লক্ষ্য করো, আমি একটু কালিটা চেঞ্জ করে দিই তাহলে ভালো বুঝতে পারবে। অ্যাক্টিভ ভয়েসের প্যাসিভ ভয়েসের ভার্ব দেখো তো, ইজ বিং ইটেন, এইটা কি না? যতটুকু আমি ব্র্যাকেটে রাখলাম, এইখানে দেখো প্যাসিভ ভয়েসের মধ্যে দুই ধরনের ভার্ব থাকে, মাথায় রেখো। প্যাসিভ ভয়েসের মধ্যে অ্যাক্টিভ ভার্বও থাকবে, প্যাসিভ ভার্বও থাকবে। কারণ অ্যাক্টিভ ভার্ব কেন থাকতে হবে? কারণ অ্যাক্টিভ ভার্ব যদি না থাকে তাহলে টেন্স ফলো হবে না বা টেন্সকে অ্যাপ্লাই করা যাবে না। আর ইউ গেটিং মাই পয়েন্ট? অ্যাক্টিভ ভার্ব যদি না থাকে তাহলে টেন্সকে ফলো করা বা টেন্স মানে প্রয়োগ করা যাবে না। তাহলে দেখো ইজ এর পরে বিং বসেছে, তার মানে ইজ একটি বি ভার্ব, তার সঙ্গে ভিআইএনজি বসেছে, অর্থাৎ এইটুকুন অ্যাক্টিভ ভার্ব। আর ইউ গেটিং মাই পয়েন্ট? আর বি ভার্বের পরে ভি3 বসেছে, এইটুকুন প্যাসিভ ভার্ব। ইজ ইট ক্লিয়ার? স্যার এটা বুঝলাম না একটু। আচ্ছা, একজনও কি বুঝেছো আমি কি বললাম? যারা বোঝনি তাদেরকে আমি বোঝাচ্ছি, কিন্তু যা বললাম কেউ কি বুঝেছো নাকি কেউই বোঝনি? হ্যাঁ স্যার, বুঝেছি। দেখো, লেট মি ক্ল্যারিফাই, আমি আবার ক্ল্যারিফাই করছি তোমাদেরকে। আমি বললাম যে যখনই আমরা কোনো সেন্টেন্স লিখি, সেই সেন্টেন্স যখন ভার্ব আমরা অ্যাপ্লাই করব, সেই ভার্ব কোনো না কোনো টেন্স তো গ্রহণ করবেই। ওকে, তাহলে উইদাউট টেন্স নো সেন্টেন্স ক্যান বি ফর্মড। টেন্স ছাড়া কোনো বাক্য গঠন করা সম্ভব নয়। তাহলে এখানে একটা প্রশ্ন ওঠে যে কোন ভার্বের উপরে টেন্স অ্যাপ্লাই হবে? মনে রেখো, অ্যাক্টিভ ভার্বের উপরে টেন্সের অ্যাপ্লাই হবে, প্যাসিভের উপরে নয়। প্যাসিভ ভার্বে টেন্সের অ্যাপ্লাই হয় না, অ্যাক্টিভ ভার্বের উপরে টেন্সের অ্যাপ্লাই হয়। কি বলেছি বুঝেছো? তাই জন্যে প্যাসিভ ভয়েসের মধ্যে প্যাসিভ ভার্ব থাকবে, এটা তো স্বাভাবিক ব্যাপার। কিন্তু প্যাসিভ সেন্টেন্সও তো একটা সেন্টেন্স। তাহলে সেই সেন্টেন্সের মধ্যে যদি অ্যাক্টিভ ভার্ব না থাকে তাহলে এই সেন্টেন্সটা কি টেন্স ফলো করবে বলো? স্যার এটা একটা নোট লিখিয়ে দিন না। আচ্ছা, ওকে 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 ওকে, কোনো নোটের দরকার নেই, আমি এখনই তোমাদের ক্লিয়ার করে দিচ্ছি। দেখো, আমি বলছি যে টেন্স অনলি অন অ্যাক্টিভ ভয়েসে ব্যবহার হওয়া ভার্ব, অর্থাৎ অ্যাক্টিভ ভার্ব আমরা বলতে পারি, অ্যাক্টিভ ভার্ব। ঠিক, টেন্স শুধুমাত্র অ্যাক্টিভ ভার্বের উপরে অ্যাপ্লাই হবে, প্যাসিভ ভার্বের উপরে টেন্স অ্যাপ্লাই হবে না। এই কথাটা কি বুঝেছো? যে যেখানে হ্যাঁ বসে স্যার, আছো, বুঝেছি। হ্যাঁ, যে যেখানে বসে আছো মাইকটা অফই থাক, মাইক অন করার দরকার নেই, কিন্তু আমার সাথে সাথে একবার তোমরা আমার এই কথাটা বলো যে টেন্স সর্বদা অ্যাক্টিভ ভার্বের উপরে অ্যাপ্লাই হবে, প্যাসিভ ভার্বের উপরে নয়। আবার বলছি, টেন্স সর্বদা অ্যাক্টিভ ভার্বের উপরে অ্যাপ্লাই হবে, প্যাসিভ ভার্বের উপরে নয়। সবাই আমার সঙ্গে সঙ্গে বলেছো? হ্যাঁ স্যার। বেশ, এবার আমি যেটা বলছিলাম সেটাকে আমি একটু ক্ল্যারিফাই করি। আমি বলছিলাম যে একটা প্যাসিভ ভয়েসের মধ্যে একটা
প্যাসিভ ভয়েসের মধ্যে দুই ধরনের ভার্ব থাকে। অ্যাক্টিভ ভার্ব থাকবেই থাকবে। কথা হচ্ছে কেন থাকবে? কারণ অ্যাক্টিভ ভার্ব যদি না থাকে তাহলে তো টেন্স ফলোই করবে না। তাহলে এক প্যাসিভ ভয়েসও তো একটা সেন্টেন্স, তাহলে তার মধ্যে অ্যাক্টিভ ভার্ব থাকতেই হবে। তাহলে প্যাসিভ ভয়েসের মধ্যে অ্যাক্টিভ ভার্ব এবং তার সাথে সাথে প্যাসিভ ভার্বও থাকবে। ইজ ইট ক্লিয়ার? অ্যাক্টিভ ভার্বও থাকবে, প্যাসিভ ভার্বও থাকবে। এই জন্যই আমি বলছি, একটা উদাহরণ দিচ্ছি যে রাম ইজ ইটিং রাইস। এখানে ভালো করে খেয়াল করো, ইজ হচ্ছে একটা বি ভার্ব। বি ভার্বের সঙ্গে এখানে VING বসেছে কিনা বসেনি? এটা হচ্ছে অ্যাক্টিভ ভার্ব বা অ্যাক্টিভ ভয়েসের ব্যবহার। অ্যাক্টিভ ভয়েসের যেহেতু ব্যবহার হয়েছে তাই আমরা এটাকে অ্যাক্টিভ ভার্ব বলছি। এবার এই সেন্টেন্সটাকে যখন আমি ভয়েস চেঞ্জ করব, এই সেন্টেন্সটা এমন দেখতে হবে যে রাইস ইজ বিং ইটেন বাই রাম। রাইস ইজ বিং ইটেন বাই রাম। দেখো, বি ভার্বের পরে V3 বসিয়েছো, বি ভার্বের পরে V3 বসিয়েছো। এটুকুন কি বুঝেছো? কি করেছো এই জায়গায় বলো? এই যে BEING বিং, এটা তো একটা বি ভার্ব নাকি? হ্যাঁ স্যার। তাহলে সেই বি ভার্বের পরে V3 বসিয়েছো, বুঝতে পেরেছো? তার মানে কি এই পার্টটুকুনকে আমরা বলবো প্যাসিভ ভার্ব। এবার দেখো ইজ, এটাও তো একটা বি ভার্ব। এই ইজ এর পরে তুমি VING বসিয়েছো। দেখো, বি ভার্বের পরে তুমি VING বসিয়েছো, তাহলে এটাকে কি আমরা অ্যাক্টিভ ভার্ব বলতে পারি কি না পারি না সেটা বলো আমায়। হ্যাঁ স্যার, অ্যাক্টিভ ভার্ব। ব্যাস, আমি এই কথাটাই তো বলছি যে প্যাসিভ ভয়েসের মধ্যে অ্যাক্টিভ ভার্ব এবং প্যাসিভ ভার্ব দুটোকেই থাকতে হবে। কেন? কারণ প্যাসিভ ভার্বের টেন্স গ্রহণ করার ক্ষমতা নেই। আবার বলছি, প্যাসিভ ভার্বের টেন্স গ্রহণ করার ক্ষমতা নেই। তাহলে টেন্স কে গ্রহণ করবে? টেন্স গ্রহণ করবে অ্যাক্টিভ ভার্ব। ইজ ইট ক্লিয়ার এভরিওয়ান? হ্যাঁ স্যার, এবার বুঝেছি। এবার বুঝেছো? প্রত্যেকেই বুঝেছো আশা করছি। সেই কথাটাই আমি এখানে লিখেছি যে প্যাসিভ ভয়েসের মধ্যে অ্যাক্টিভ ভার্বও থাকবে, আবার প্যাসিভ ভার্বও থাকবে। ওকে বস? ওকে না? ওকে স্যার। বেশ, এবার শোনো ভালো করে, আমি আরেকবার সাম আপ করে দিই যে অ্যাক্টিভ ভয়েস কি করে চিনবো। যেখানে সাবজেক্ট আর পারফর্মার এক, সেটা অ্যাক্টিভ ভয়েস। যেখানে সাবজেক্ট আর পারফর্মার এক নয়, সেটা প্যাসিভ ভয়েস। যেখানে বি ভার্বের সঙ্গে VING বসছে, সেটা অ্যাক্টিভ ভয়েস। যেখানে বি ভার্বের সঙ্গে V3 বসছে, সেটা প্যাসিভ ভয়েস। ইজ ইট ক্লিয়ার? হ্যাঁ স্যার। বেশ, তাহলে এইবার আমরা শিখবো কোয়াসি প্যাসিভ কি, এটা শিখবো। তারপর আমি আলোচনা করব ভয়েস চেঞ্জ কেন করব। অ্যাক্টিভ ভয়েসে যদি হয়ে যায় তাহলে আমার প্যাসিভ ভয়েস করার দরকার কি সেটা আমি পরে বলবো। তার আগে কোয়াসি প্যাসিভে চলে এসো। তাহলে তোমরা বলছো যে স্যার কোয়াসি প্যাসিভ মানে হচ্ছে অর্ধেক প্যাসিভ, কারণ কোয়াসি শব্দের অর্থই হচ্ছে হাফ, অর্ধেক। তাহলে অর্ধেক যদি প্যাসিভ হয়, বাকি অর্ধেক অ্যাক্টিভ হবে, তাই তো নাকি? তাই স্যার। বেশ, তাহলে আমি একটা সেন্টেন্স লিখছি। সেন্টেন্সটি হলো দ্য বেল ইজ রিঙ্গিং। ঘন্টাটি বাজছে। বি ভার্বের পরে VING বসেছে। বি ভার্বের পরে VING দেখে কি মনে হয়? কোন ভয়েস মনে হয়? অ্যাক্টিভ স্যার। অ্যাক্টিভ ভয়েস। ভেরি গুড, শাবাশ। কিন্তু আমায় বলো, বেল হচ্ছে একটা জড় পদার্থ। বেল তো একা একা বাজতে পারে না, তাকে বাইরে থেকে কোনো একটা ফোর্স অ্যাপ্লাই করতে হয় কাজ করার জন্য। আর ইউ গেটিং মাই পয়েন্ট? আমায় বলো, বেল একা একা কি কখনো বাজতে পারে? না স্যার, ওকে বাজাতে হবে। বাজাতে হয়। তাহলে এখানে বেল সাবজেক্ট, কিন্তু বেল তো পারফর্মার নয়।
বেল এখানে সাবজেক্ট, কেন? ভার্বের আগে বসেছে তাই সাবজেক্ট, কিন্তু বেল এখানে পারফর্মার নয় তো, কারণ বেলকে অন্য কেউ বাজাচ্ছে। আর ইউ গেটিং? যেমন করে রাইস এখানে কাজ করছে না, রাইসকে কেউ কাজ করাচ্ছে, মানে রাইসকে কেউ খাচ্ছে। তাহলে সিমিলার ভাবে বেল এখানে বাজছে না, মানে বেলকে কেউ বাজাচ্ছে। তাহলে এখানে বেল সাবজেক্ট কিন্তু পারফর্মার নয়। আর ইউ গেটিং মাই পয়েন্ট? তাহলে সাবজেক্ট নট ইকুয়াল টু পারফর্মার হলো। তাহলে এই পার্টটুকুন অ্যাক্টিভ, এই পার্টটুকুন প্যাসিভ। প্যাসিভ। বোঝা গেল কি বললাম? তাহলে অর্ধেক পার্ট অ্যাক্টিভ, অর্ধেক পার্ট প্যাসিভ। তো এই ধরনের সেন্টেন্সকে বলা হয় কোয়াসি প্যাসিভ ভয়েস। তোমরা ছোট্টবেলা থেকে যে উদাহরণটা শুনে শুনে বড় হয়েছো কোয়াসি প্যাসিভ ভয়েসে, সেই উদাহরণটা লিখবো আমি। লিখলেই তোমরা সবাই বুঝে যাবে যে হ্যাঁ এটা তো শুনেছি। তোমরা এমন পড়েছো যে হানি হানি টেস্ট সুইট। বলো, এটা ছোটবেলা থেকে পড়েছো না? হানি টেস্ট সুইট, এটাকে Yes, ভয়েস sir. চেঞ্জ করো। ছোটবেলা থেকে তোমরা এটা পড়েছো। সো হানি টেস্ট সুইট, মধুর স্বাদ হয় মিষ্টি, বা মধু স্বাদে মিষ্টি লাগে। কিন্তু আমায় একটা কথা বলো, মধু কি কখনো স্বাদ গ্রহণ করতে পারে? সো মধু এখানে সাবজেক্ট হলেও তো পারফর্মার নয়। আর ইউ গেটিং মাই পয়েন্ট? তাহলে সাবজেক্ট যখন পারফর্মার নয় তখন সেটা প্যাসিভ ভয়েস। সেইটাকে ভয়েস চেঞ্জ তোমরা কিভাবে করতে? তোমরা বলতে Honey হানি is ইজ সুইট when it is tasted. when it is tested। এইভাবে তোমরা ভয়েস চেঞ্জ করতে, ঠিক না? এবং দ্য বেল ইজ রিঙ্গিং, এটাকে ভয়েস চেঞ্জ তোমরা কিভাবে করবে? তোমরা এমন করবে, দ্য বেল ইজ বিং রাং। দ্য বেল ইজ বিং রাং, ঘন্টাটিকে বাজানো হচ্ছে। ঘন্টাটি বাজছে না, ঘন্টাটিকে বাজানো হচ্ছে। সো অ্যাক্টিভ ভয়েস, প্যাসিভ ভয়েস, কোয়াসি প্যাসিভ ভয়েস, তিনটে জিনিস কি বোঝা গেল? Yes, sir. বেশ, হ্যাঁ স্যার। এইবার আমি আসি তাহলে আমার একটা মূল প্রশ্ন। যে প্রশ্ন হচ্ছে যে স্যার অ্যাক্টিভ ভয়েসে যদি মিনিং ক্লিয়ার হয় তাহলে তাকে চেঞ্জ করার কি প্রয়োজন, প্যাসিভ করার কি প্রয়োজন? এটা মনের মধ্যে প্রশ্ন আসে কি না আসে না? মানে রাম ইটস রাইস, রাম ভাত খায়। স্যার বলছি কোয়াসি প্যাসিভের মানে তার মানে হয় কোয়াসি প্যাসিভ হবে বা কোয়াসি অ্যাক্টিভ হবে, অথবা দুটোই হবে, তাই তো? হ্যাঁ, মানে তুমি কোয়াসি কারণ আগেরটা দেখুন প্যাসিভও আছে অ্যাক্টিভও আছে, যেটা বেলেরটা, আর এই হানিরটা শুধুমাত্র প্যাসিভটাই আছে, ও তা নয় কিন্তু, অ্যাক্টিভটা নেই। না তা নয়, ওখানে প্রেজেন্ট টেন্স ইউজ করা হয়েছে, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স ইউজ করা হয়েছে বলে তোমার এমন মনে হয়েছে। ওখানে লিখেছিলাম হানি টেস্ট সুইট, তাহলে টেস্ট মানে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স ইউজ হয়েছে ওখানে। ওখানে যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ হতো তাহলে তুমি বিআইএনজি পেয়ে যেতে, বি প্লাস বিআইএনজি। আর ইউ গেটিং? আচ্ছা স্যার। হ্যাঁ, যাই হোক, তো রাম ইটস রাইস আর রাইস ইজ ইটেন বাই রাম, এই দুটো বাক্যের মানে যদি একই হয় তাহলে একটি আমার অ্যাক্টিভ ভয়েস, একটি আমার প্যাসিভ ভয়েস এমন করার দরকার কি? বলতে পারো কেউ? এনি গেস? স্যার যখন সাবজেক্টের উল্লেখ থাকবে না তখন হচ্ছে প্যাসিভ ভয়েস ইউজ করতে হবে। সে কি? রাইস তো সাবজেক্ট না, এখানে তো আছে, কিন্তু যদি পারফর্মার বলো, পারফর্মার বলো। হ্যাঁ হ্যাঁ, তুমি একদম ঠিক বলেছো। মনে রেখো, পারফর্মারকে গুরুত্ব দিতে গেলে ভালো করে শুনবে। তোমরা তাহলে এতক্ষণ বুঝে ফেলেছো যে কর্তাই কারক নয়, মানে কর্তাই পারফর্ম, কর্তা তো বলে নাকি, স্যার। হ্যাঁ স্যার। কর্তা যে সে কর্ম করবে এমনটা সবসময় হয় না। আমি বাংলাটা বাদ দিচ্ছি, ইংরেজিতে বলছি। সাবজেক্টটি যে পারফর্মার হবে সব সময় এমনটা নয়, সাবজেক্ট যে সবসময় কাজ করবে তা নয় কিন্তু। তাহলে রাম ইটস রাইস, এখানে রাম কাজ করছে, রাম সাবজেক্ট।
কিন্তু এটাকে যখন লিখলাম রাইস ইজ ইটেন বাই রাম, কাজ করছে রাম কিন্তু সাবজেক্ট এখানে রাইস। ওকে, সো এইটাই মনে রাখবে যে পারফর্মারকে যদি গুরুত্ব দিতে হয় তাহলে অ্যাক্টিভ ভয়েসের ইউজ করতে হবে। কি বললাম বলো? পারফর্মারকে যদি গুরুত্ব দিতে হয় অ্যাক্টিভ ভয়েসকে ব্যবহার করতে হবে। বুঝেছো কি বলেছি? Yes. ভয়েস চেঞ্জের সঙ্গে তোমাদের ছোটবেলায় পড়ানো হতো, অর্থাৎ তোমাদের স্যারেরা নিশ্চয়ই তোমাদের এভাবে পড়িয়েছেন যে যখন ভয়েস চেঞ্জ পড়িয়েছেন তার সঙ্গে সঙ্গে তোমাদের মাধ্যমিক লেভেলে ওই প্রসেসিং পড়িয়েছেন, অর্থাৎ ম্যাঙ্গো পিকল তৈরি করা, টি মেকিং, হ্যাঁ স্যার। তারপর লেদার ব্যাগ মেকিং, এগুলো তোমরা সবাই ছোটবেলায় পড়েছো না? হ্যাঁ স্যার। আমের চাটনিটা সুন্দর রিলেশন রয়েছে। এই অনেকে লিখছো যে ফার্স্ট ম্যাঙ্গো ইজ কালেক্টেড ফ্রম গার্ডেন অথবা মার্কেট, তাই তো? সো ম্যাঙ্গো ইজ কালেক্টেড, আমকে কালেক্ট করা হয়েছে, কে করেছে তাকে গুরুত্ব দাওনি, তাই তো? কারণ তুমি যখন আচার তৈরি করছো তার মানে তুমিই করেছো, সো তোমাকে আর গুরুত্ব দিয়ে লাভ নেই, আমকে গুরুত্ব দাও। কি কালেক্ট করেছো তুমি? ম্যাঙ্গো ইজ কালেক্টেড, ম্যাঙ্গো ইজ কাট, ম্যাঙ্গো ইজ ড্রাইড আপ, ম্যাঙ্গো ইজ ওয়াশড, এভাবে লিখতে না? তাহলে ম্যাঙ্গোকে জোর দিচ্ছ কেন? ম্যাঙ্গোকে জোর দিচ্ছ কারণ এখানে তোমার পারফর্মারকে জোর দেওয়ার প্রয়োজন নেই। কেন পারফর্মারকে জোর দেওয়ার প্রয়োজন নেই? কারণ তুমি তো তৈরি করছো, সো তোমাকে জোর দিয়ে কি হবে? ম্যাঙ্গোকে জোর দাও। অর্থাৎ এর সঙ্গে কি শিখলে? ভয়েস চেঞ্জ কেন করি? প্রথম পয়েন্ট বললাম যে পারফর্মারকে যখন বোঝানোর দরকার নেই তখন প্যাসিভ ইউজ করো, আর যখন পারফর্মারকে গুরুত্ব দিতে হবে তখন অ্যাক্টিভ ভয়েস ইউজ করো। আরো একটা বড় কথা শোনো, একটা সেন্টেন্সের সাবজেক্টের প্লেসে যে থাকে তার গুরুত্ব অনেক বেশি। কি বললাম? একটা সেন্টেন্সের সাবজেক্টের প্লেসে যেটা থাকে তার গুরুত্ব অনেক বেশি। রাম ইটস রাইস, ঠিক আছে? আমরা কখনো, দেখো তোমরা একটা জিনিস বুঝতে পারবে, এখনই বুঝতে পারবে যে someone has stolen my watch, আর my watch has been stolen। তোমরা এই কথাটি বেশি বলো না এই কথাটি বেশি বলো? দ্বিতীয়টা। নিচের কথাটি বেশি বলো, যে মাই ওয়াচ হ্যাজ বিন স্টোলেন। তুমি ওপরেরটা বেশি বলো না। কেন বলো না? কারণ সামওয়ানটা কে তুমি তো জানো না। তোমার মূল বক্তব্য কি? তোমার কথার মধ্যে দিয়ে তুমি কি বোঝাতে চাইছো? তুমি বোঝাতে চাইছো আমার ঘড়িটা চুরি হয়ে গেছে। সো আমার ঘড়িটা চুরি হয়ে গেছে বলে তুমি এই বাক্যটা যদি 20% লোকে বলে, 80% লোক এই কথাটাই বলবে। কারণ এইখানে এই কথাটা কেন তারা বলবে? কারণ তারা ঘড়িটাকে জোর দিচ্ছে, চোরকে নয়। আর ইউ গেটিং মাই পয়েন্ট? হ্যাঁ স্যার। তাহলে এখান থেকে আমরা কি শিখলাম? ভয়েস চেঞ্জ কেন করব? প্রথম পয়েন্ট আমরা শিখলাম যে পারফর্মারকে যদি চিহ্নিত করতে হয় তাহলে অ্যাক্টিভ ভয়েস ইউজ করব, পারফর্মারের যদি তেমন কোনো গুরুত্ব না থাকে প্যাসিভ ইউজ করব। 2 নম্বর পয়েন্ট আমরা শিখলাম যে সাবজেক্টের প্লেসে যে থাকে বাক্যে তার গুরুত্ব অনেক বেশি হয়। সেই জন্যে সামওয়ান হ্যাজ স্টোলেন মাই ওয়াচ এই কথাটার থেকে মাই ওয়াচ হ্যাজ বিন স্টোলেন এই কথাটা বলা অনেক সমীচীন, কারণ সাবজেক্টের প্লেসে যে রয়েছে তার গুরুত্ব অনেক বেশি। আই থিংক তোমরা বুঝতে পেরেছো যে ভয়েস চেঞ্জ আমরা কেন করি। ইজ ইট ক্লিয়ার এভরিওয়ান? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। বেশ, ভেরি গুড। তাহলে এইবার আমরা চলে যাই ভয়েস চেঞ্জের মধ্যে। অ্যাকচুয়ালি ভয়েস চেঞ্জ কি করতে হবে শোনো। ভয়েস চেঞ্জের জন্য আমি যে ইউনিক রুল তোমাদের দেব, এই রুলটা অন্য কোথাও পাওয়া যায় না, শুধু আমার এখানেই পাওয়া যায়। সুন্দর করে লিখবে, আর কিছু না, এতেই হয়ে যাবে। দেখো 12খানা টেন্স আছে মোট। সেই মোট 12টা টেন্সের মধ্যে 2টো টেন্স আছে এমন যাদের কোনো অক্সিলিয়ারি ভার্ব নেই। সেটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স আর পাস্ট ইনডেফিনিট টেন্স। এই জন্য এখানে আমি 2টো স্ট্রাকচার রেখেছি।
একটা রেখেছি হ্যাভিং নো অক্সিলিয়ারি ভার্ব, যাদের কোনো অক্সিলিয়ারি ভার্ব নেই তারা কারা? তারা হলো প্রেজেন্ট অ্যান্ড পাস্ট ইনডেফিনিট টেন্স। বোঝা গেল কথাটা? প্রেজেন্ট আর পাস্ট ইনডেফিনিট টেন্স এদের কোনো অক্সিলিয়ারি ভার্ব নেই, তাহলে যাদের অক্সিলিয়ারি ভার্ব নেই তাদের জন্য এই স্ট্রাকচার ফলো করব। আর হ্যাভিং অক্সিলিয়ারি ভার্ব, যাদের অক্সিলিয়ারি ভার্ব আছে তাদের জন্য এই স্ট্রাকচার ফলো করব। তাহলে সবার প্রথমে তোমরা খাতার মধ্যে হেডিং লাগাবে হ্যাভিং নো অক্সিলিয়ারি ভার্ব। যে সমস্ত সেন্টেন্সের অক্সিলিয়ারি ভার্ব নেই তাদের ভয়েস চেঞ্জ কিভাবে করব, এই স্ট্রাকচারটাকে এত সুন্দর করে ফাঁকা ফাঁকা করেই কিন্তু লিখবে, কারণ এর মধ্যে নাম্বারিং হবে। ভালো করে শোনো, দরকার হয় লিখো না, আমি আগে লিখে দিই, তারপর আমি অ্যারো চিহ্ন দেব, অ্যারো চিহ্নতে নাম্বার দেব, এইগুলো যেন তোমাদের একদম ওকে হয়। ঠিক? সবার প্রথমে দেখো, আমি একটু এখানে কারুকার্য করার চেষ্টা করেছি। সাবজেক্টের রং আর এইখানের অবজেক্টের রংকে এক রেখেছি, এইখানে অবজেক্টের রং আর সাবজেক্টের রংকে এক রেখেছি। তার মানে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার সময় সবার আগের যে কাজটা করতে হবে, এই অবজেক্টকে টেনে সাবজেক্টের প্লেসে আনতে হবে। এটা 1 নম্বর কাজ। এখানে একটা বি ভার্ব প্রয়োগ করতে হবে, এটা 2 নম্বর কাজ। এই প্রিন্সিপাল ভার্বের থার্ড ফর্ম এখানে লিখতে হবে, এটা হচ্ছে 3 নম্বর কাজ। একটা বাই যোগ করতে হবে, এটা 4 নম্বর কাজ। এই সাবজেক্টকে টেনে অবজেক্টের প্লেসে বসাতে হবে, এটা 5 নম্বর কাজ। অ্যারো চিহ্ন যেভাবে যেভাবে আমি দিয়েছি তোমরা সেইভাবে সেইভাবে অ্যারো চিহ্ন দেবে এবং নাম্বারিং গুলো করবে। বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। সবার লেখা হয়ে গেছে? না স্যার। নিচেরটা এখন না লিখলেও হবে, ওপরেরটা লেখো আগে। আমি জানি তোমরা সবাই পারো, তবুও একটুখানি আমি যেটা বলছি সেটা করো। ওপরের টুকুন লিখো শুধু, এই যে আরো চিহ্ন দিয়ে নাম্বারিং দিয়ে আশা করছি লেখা হয়েছে। লেখা হলে বলবে আমায়। হ্যাঁ স্যার, হয়ে গেছে। বেশ, এবার দেখো আমি কিছু এক্সাম্পল করাচ্ছি, একটা এক্সাম্পল দিয়ে বোঝাই, তারপর তো প্র্যাকটিস করতে দেব। আমি বললাম যে রাম রিডস বুক। রাম বই পড়ে, রাম রিডস বুক। এটা অ্যাক্টিভ ভয়েস, এটাকে প্যাসিভ করব। কি করব তাহলে? বুকটাকে আগে আনতে হবে। বুককে আগে আনবো, 1 নম্বর কাজ হয়ে গেল। তারপর বি ভার্ব বসাবো। ভেরি গুড। তারপরে V3 3 নম্বর কাজ। হ্যাঁ, রেড এর 3 নম্বর ফর্ম বসাবো, রেড। তারপর একটা বাই বসাতে হবে 4 নম্বর। শোনো 1 মিনিট শোনো। READ রিড, READ রেড, READ রেড, READING রিডিং। অর্থাৎ এই যে পাস্ট ফর্ম আর পাস্ট পার্টিসিপল ফর্ম এদের প্রনাউন্সিয়েশনটা হলো রয় একার ড, আর এটা হচ্ছে রয় রস্যি ড। রিড রেড। ওকে, বুক বি রেড। তারপর 4 নম্বর কাজ বাই, তারপর সাবজেক্টকে টেনে অবজেক্টের প্লেসে বসাবো রাম। ওকে, ভয়েস চেঞ্জ কমপ্লিট হলো। কিন্তু কিন্তু আমি যদি তোমাদের প্রশ্ন করি যে এই প্যাসিভ ভয়েসটা কোন টেন্সে হলো, তোমরা কিন্তু বলতে পারবে না এটা কোন টেন্সে হলো। তাই প্যাসিভ ভয়েস কোন টেন্সে যাবে সেটা ঠিক করে দেবে অ্যাক্টিভ ভয়েস কোন টেন্সে আছে সেইটি। কি বললাম? প্যাসিভ ভয়েস কোন টেন্সে হবে সেটি ঠিক করবে অ্যাক্টিভ ভয়েসে কে আছে সে। অ্যাক্টিভ ভয়েসে যে ভার্ব রিডস এটা কোন টেন্সে রয়েছে? প্রেজেন্ট ইনডেফিনিট। তাই তো? তাহলে এইখানে আমি যে বি ভার্ব ইউজ করেছি, এই বি ভার্ব কে 100% প্রেজেন্ট টেন্সে হওয়া উচিত। আর ইউ গেটিং মাই পয়েন্ট?
তাহলে বি ভার্বকে যদি প্রেজেন্ট টেন্সে হতে হয় তাহলে বুক হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে বি এর সঙ্গে আরেকটা ইএস যোগ করতে হবে, আর এই বি এর সঙ্গে ইএস যোগ করে বীজ, এটা একটা মৌমাছি হয়ে যায়, যার জন্য এই বীজকে বলা হয় ইজ। আর ইউ গেটিং মাই পয়েন্ট? সো বি এখানে হয়ে গেল ইজ। বুক ইজ রেড বাই রাম, রাম রিডস বুক, দ্যাট ইজ বুক ইজ রেড বাই রাম। ওকে, বুঝলে? হ্যাঁ স্যার। তারপর দেখো আমি আরেকটা দিচ্ছি, রাম কল্ড হিম, রাম তাকে ডেকেছিল, এটি অ্যাক্টিভ ভয়েস। একে প্যাসিভ করতে গেলে কি করব বলো এক এক করে? স্যার অবজেক্টকে হিমকে এখানে নিয়ে আসবো। সো মাথায় রেখো, যারা প্রোনাউনের দুই ধরনের ব্যবহার হয়, একটা সাবজেক্টিভ, একটা অবজেক্টিভ। সাবজেক্টিভের মধ্যে যে বসে তাকে বলা হয় সাবজেক্টিভ কেস, অবজেক্টের প্লেসে যে বসে তাকে বলা হয় অবজেক্টিভ কেস। অর্থাৎ হিম হচ্ছে অবজেক্টিভ, এটা সাবজেক্টের প্লেসে আসলে হি হবে হি। বেশ হলো, তারপর কি করব? স্যার বি ভার্ব ওয়াজ বসবে। আচ্ছা, ওয়াজ পরে বি বসাবো, তারপর কি করব? তারপরে মেন ভার্ব। মেন ভার্বের কোন ফর্ম? V3 থার্ড ফর্ম, দ্যাট ইজ কল্ড। তারপর বাই অ্যাড করব, তারপর রাম লিখব। ক্লিয়ার ভাই? এবার আমি যদি তোমাদের জিজ্ঞেস করি যে এই যে প্যাসিভ ভয়েসটা লিখলাম, হি বি কল্ড বাই রাম, এটা কোন টেন্সে হয়েছে? তোমরা বলতে পারবে না এটা কোন টেন্সে হয়েছে, কারণ বি একটা রুট ফর্ম, আর রুট ফর্ম কখনো টেন্স ক্যারি করে না। তাহলে এটা কোন টেন্স হবে কে ঠিক করে দেবে? অ্যাক্টিভ ভয়েসের ভার্বটি কোন টেন্সে রয়েছে সে ঠিক করে দেবে। তাহলে অ্যাক্টিভ ভয়েসের ভার্বটি কোন টেন্সে রয়েছে? পাস্ট টেন্সে রয়েছে। অর্থাৎ প্যাসিভ ভয়েসকেও পাস্ট টেন্সে যেতে হবে। তাহলে বি ভার্বের পাস্ট ফর্ম হচ্ছে ওয়াজ আর ওয়্যার। তো আমি কি হি এর পাশে ওয়্যার বসাবো? নো, না স্যার। হি এর পাশে ওয়্যার বসে না, ওয়াজ বসে। তাহলে হি ওয়াজ কল্ড বাই রাম। ইজ ইট ক্লিয়ার এভরিওয়ান? হ্যাঁ। তাহলে Yes, ভয়েস sir. চেঞ্জ ক্লিয়ার হয়ে গেল। গুড। তাহলে দেখো এখানে তোমাদের একটা কথা ক্লিয়ার করি, যে প্যাসিভ ভয়েস কোন টেন্সে হবে এটা কে ঠিক করে দেবে? অ্যাক্টিভ ভয়েসের যে ভার্ব রয়েছে সে ঠিক করে দেবে। এটুকুন ক্লিয়ার? এই কথাটা স্যার একটু অ্যাক্টিভ মনে রাখবে। ভার্বের যে ফর্ম থাকবে প্যাসিভে সেই ফর্ম করতে হবে। অ্যাকচুয়ালি তা নয়, ফর্মের কথা আমি বলিনি, কোন টেন্সে আছে সেই কথা বলেছি। আচ্ছা আচ্ছা স্যার। অ্যাক্টিভ ভয়েস যে টেন্সে থাকবে, প্যাসিভ ভয়েস সেই টেন্সে যাবে, এটাই নিয়ম। ওকে? হ্যাঁ স্যার। তো এটা কেন? এটা মাথায় রাখতে হবে এই কারণেই যে যখন তোমরা প্র্যাকটিস করবে না, ওই কিরণের বইটা যদি কেউ কিনে থাকো দেখবে ওখানে বহু প্র্যাকটিস এরকম দেওয়া আছে। সেখানে তোমরা দেখতে পারবে যে ওখানে এই এক্সাম্পল মানে একটা কোশ্চেনের পরে যে অপশনগুলো থাকে, অপশনগুলো এতটা গায়ে গায়ে লাগানো, ভুল হওয়ার চান্স থাকে বেশি। এই জন্য এই কথাটা যদি মাথায় থাকে যে অ্যাক্টিভ ভার্ব যে টেন্সে থাকবে, প্যাসিভ ভার্বকেও সেই টেন্সে নিতে হবে, তাহলে অন্তত ভুল হওয়ার একটা জায়গা কম হবে। ওকে, তাহলে আশা করছি যাদের অক্সিলিয়ারি ভার্ব নেই তাদেরটা তোমরা কমপ্লিটলি শিখে ফেলেছো। ওকে না? হ্যাঁ স্যার। বেশ, এবার চলে এসো তাহলে প্যাসিভ হ্যাভিং অক্সিলিয়ারি ভার্বস। যে সমস্ত সেন্টেন্সের অক্সিলিয়ারি ভার্ব রয়েছে তাদের কি করে করতে হবে দেখো। অ্যাক্টিভ ভয়েসে যাদের অক্সিলিয়ারি ভার্ব আছে তাদের দেখতে নিশ্চয়ই এমন লাগবে যে সাবজেক্ট, অক্সিলিয়ারি ভার্ব, প্রিন্সিপাল ভার্ব, তারপর অবজেক্ট, তাই তো? এমনই দেখতে লাগবে। তাহলে এই ক্ষেত্রে আমি অ্যারো চিহ্ন দেবো এবং নাম্বারিং দেবো, এগুলো তোমরা অ্যাজ ইট ইজ কপি করবে। সবার প্রথম এই অবজেক্টকে টেনে এই প্লেসে আনতে হবে। এই দাগগুলো কেন? তোমাদের মধ্যে কেউ কি কম্পিউটার বিশারদ আছো যে কম্পিউটার সম্পর্কে ভালো জানো? এইগুলো কেন হয়? মানে এক জায়গায় দাগ দিচ্ছি আর এক জায়গায় দাগ পড়ছে। 1 নম্বর কাজ। 2 নম্বর কাজটা খুব সাবধানতা অবলম্বন করতে হবে। এখানে যে অক্সিলিয়ারি ভার্ব আছে অ্যাজ ইট ইজ এখানে লিখতে হবে। 2 নম্বর কাজ হয়ে গেল। তার মানে এই নয় যে আই এর পাশে এম বসে আবার হি এর পাশেও তুমি এম বসাচ্ছ, তা নয়।
আই এর পাশে এম হলে হি এর পাশে ইজ বসাবে। কি বলেছি বুঝেছো? অক্সিলিয়ারি ভার্ব অ্যাজ ইট ইজ লিখতে বলেছি, তার মানে এই নয় যে এইখানে সাবজেক্ট হিসাবে আই আছে তাহলে আই এর পাশে এম বসে, কিন্তু এইখানে সাবজেক্ট যদি হি হয়ে যায় তাহলে হি এর পাশে এম বসিও না, ইজ বসিও। তাহলে অ্যাজ ইট ইজ লিখতে বলছি কেন? অ্যাজ ইট ইজ লিখতে এই জন্যই বলছি কারণ অনেক ছেলে মেয়েকে আমি দেখেছি তারা ইজের জায়গায় হ্যাড কে নিয়ে আসবে, হ্যাভ কে নিয়ে আসবে, ইত্যাদি ইত্যাদি কাজ করবে। তাই জন্য বললাম অক্সিলিয়ারি ভার্ব অ্যাজ ইট ইজ, শুধু ফর্মের চেঞ্জ। আই এর পাশে এম বসে, হি এর পাশে ইজ বসে, ইউ এর পাশে আর বসে, এইটুকুন চেঞ্জ, আদারওয়াইজ কোনো চেঞ্জ নেই। তাহলে 2 নম্বর কাজ হলো। 3 নম্বর কাজ বি ভার্বের ইনক্লুশন। 4 নম্বর কাজ প্রিন্সিপাল ভার্বের থার্ড ফর্ম বসানো, ঠিক? তাহলে সরি, এটা 4 নম্বর কাজ। 4 নম্বর কাজ বাই যোগ করা 5 নম্বর কাজ, এই সাবজেক্টকে টেনে অবজেক্টের প্লেসে বসানো 6 নম্বর কাজ, ফিনিশ। ভয়েস চেঞ্জ কমপ্লিট, আর কিচ্ছু নেই ভয়েস চেঞ্জের মধ্যে। তাহলে তোমরা লিখে নিলে এগুলো, অ্যারো চিহ্ন দিয়ে সুন্দর করে লিখে নিয়েছো কোনটা 1 নম্বর কাজ, কোনটা 2 নম্বর কাজ, কোনটা 3 নম্বর কাজ। সবার লেখা হয়েছে তো? হ্যাঁ স্যার। বেশ হ্যাঁ স্যার। বেশ বেশ, চলো অ্যাক্টিভাসে একটা এক্সাম্পল লিখছি যে রাম ইজ ইটিং রাইস। বলো এটাকে কি করব? রাইস ইজ রাইস ইজ বিং বিং কোথা থেকে পেলে? বি বি মানে কোনো বিং Be লেখা eaten. আছে? হ্যাঁ, বি, তারপরে বি ইটেন, বি ইটেন বাই রাম, হ্যাঁ, ইটেন বাই রাম। বাই রাম। খুব ভালো, খুব ভালো, ভেরি গুড। দেখো একটু আগে আমি বলেছি যে প্যাসিভ ভয়েসের মধ্যে 2 ধরনের ভার্ব থাকে, একটা হচ্ছে অ্যাক্টিভ ভার্ব আর একটা হচ্ছে প্যাসিভ ভার্ব। ওকে, তাহলে বি ভার্বের পরে V3 বসিয়েছো, বি ভার্বের পরে V3 বসিয়েছো, তার মানে কি এটুকুনকে আমরা প্যাসিভ ভার্ব বলতে পারি। এবং শুরুতে যেহেতু আমি অনেক কিছু বললাম যে অ্যাক্টিভ ভার্ব ছাড়া টেন্স ক্যারি করা সম্ভব নয়, তাহলে নিশ্চয়ই মধ্যে অ্যাক্টিভ ভার্ব আছে। সে অ্যাক্টিভ ভার্ব কই? ইজ একটা বি ভার্ব তো ভাই। তো ইজ যদি বি ভার্ব হয় তারপরে যদি কোনো ভার্ব বসে তার সঙ্গে আইএনজি 100% যোগ করতেই হবে। আর ইউ গেটিং মাই পয়েন্ট? সো সেই এইবার হলো ইজ এর পরে বিং। তাহলে যে বলেছিলে ইজ বিং সে ভুল বলনি, কিছু মনে করবে না, আমি এইটুকুন বলার জন্য তোমাকে ওইভাবে থামালাম। ওকে, তাহলে এখানে বিং কেন হলো বুঝতে পারলে? স্যার রিজনটা আরেকবার বলুন, আমার নেটওয়ার্ক চলে গেছে। হ্যাঁ, রিজনটা আমি বলছি শোনো, যে এইখানে বি ভার্ব ছিল তো আমাদের, যে যেমন বি ভার্বের পরে V3 বসাতে হবে, সো এইটুকুন ছিল প্যাসিভ সেন্স, ঠিক, মানে প্যাসিভ ভার্ব। কিন্তু ইজও তো একটা ভার্ব, ইজের পরে ভিআইএনজি তোমাকে বসাতেই হবে। কেন? কারণ ওটা তো অ্যাক্টিভ ভার্ব, কারণ অ্যাক্টিভ ভার্ব ছাড়া টেন্স ক্যারি করা যায় না, তাই ইজের পরে বিং বসলো। ইজ ইট ক্লিয়ার? তার মানে এইটুকুন অ্যাক্টিভ। ওকে, উইদাউট অ্যাক্টিভ ভার্ব নো সেন্টেন্স ক্যান বি ফর্মড। অর্থাৎ অ্যাক্টিভ ভার্ব ছাড়া
কোনো সেন্টেন্স লেখা সম্ভব নয় নয় নয়। কি ক্লিয়ার হয়েছে এভরিওয়ান? ইয়েস স্যার। বেশ, হ্যাঁ স্যার। তাহলে আমি আরো একটি এক্সাম্পল দিই ব্যাপারটাকে ক্লিয়ার করার জন্য। চলো একটা এক্সাম্পল দিলাম যে রাম হ্যাজ ইটেন রাইস। এটাকে প্যাসিভ করব, কি করব বলো? রাইস রাইস হ্যাজ বিন বি ইটেন ইটেন বাই রাম। বাই রাম। ভেরি গুড, হয়ে গেল ভয়েস চেঞ্জ। দেখো বি ভার্বের পরে V3 বসিয়েছো, তার মানে এটুকুন প্যাসিভ। কিন্তু অ্যাক্টিভ ভার্ব যদি না থাকে তাহলে কোনো সেন্টেন্সই হবে না। তো এই হ্যাজ একটা রয়েছে, এটা অ্যাক্টিভ ভার্বের জন্য রয়েছে, তাহলে হ্যাজ এর পরে যদি কোনো ভার্ব বসে তাহলে তার সঙ্গে ইএন ফর্ম লাগাতেই হবে। এই হলো হ্যাজ বিন, এটুকুন হলো অ্যাক্টিভ। ইজ ইট ক্লিয়ার এভরিওয়ান? হ্যাঁ স্যার। তাহলে আশা করছি তোমরা এই দুটো যে স্ট্রাকচার বা রুলস শিখে ফেলেছো, ওকে না? হ্যালো স্যার, হ্যাঁ বলো। বলছিলাম যে রিড এ স্যার প্রেজেন্ট পাস্ট থার্ড ফর্ম তো একই করে বুঝবো যে টেন্সটা কোন ফর্মে আছে। হ্যাঁ খুব ভালো, তোমার বন্ধুরাই উত্তর দেবে তোমাকে। দাঁড়াও, আমি এখানে দুটো সেন্টেন্স লিখব। রাম রিডস বুক, রাম রিড বুক। আচ্ছা বন্ধুরা বলো, প্রথম বাক্যের বাংলা মানে কি, দ্বিতীয় বাক্যের বাংলা মানে কি? রাম বই পড়ে। রাম বই পড়ে, আর রাম বই পড়েছিল। ব্যাস, যে প্রশ্ন করেছিলে সে উত্তর পেয়েছো? হ্যাঁ স্যার, কি উত্তর পেলে? একটা রাম বই পড়ে, হ্যাঁ আর একটা পড়েছিল ওটা পাস্ট। ইয়েস। তাহলে কি এইটা যে প্রেজেন্ট টেন্স, কি করে বুঝলাম? কারণ প্রেজেন্ট টেন্স আমরা পড়েছি যে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের সঙ্গে একটা এস বা ইএস যোগ হবে, সেই জন্য এটা প্রেজেন্ট টেন্স দেখেই বুঝেছি। কিন্তু এখানে রাম থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, অথচ এখানে এস ইএস যোগ নেই, তার মানে এটা পাস্ট টেন্স। ক্লিয়ার না? তাহলে এবার চিনতে পারবে? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। বেশ বেশ, ওকে। তাহলে এবার কয়েকটা প্র্যাকটিস করো। হ্যাঁ চলো প্র্যাকটিস করো। ও আরেকটা বিষয় বলা হয়নি, আমাদের মূল টেন্সের সংখ্যা তিনটি, পাস্ট টেন্স, প্রেজেন্ট টেন্স, ফিউচার টেন্স। এই মূল তিনটি টেন্সের মধ্যে আরো তিনটি টেন্স আছে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। তো মনে রেখো, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস, এদের ভয়েস চেঞ্জ করা সম্ভব নয়। কি বললাম? কি বললাম? হ্যাঁ স্যার, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস আর ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস, এদের ভয়েস করা সম্ভব নয়। ইয়েস। এখন কথা হলো কেন? উত্তরটা হলো, মনে রাখবে, ইংলিশ ডাজ নট প্রেফার রিপিটেশন। কি বললাম? ইংলিশ ডাজ নট প্রেফার রিপিটেশন। ইংরেজি রিপিটেশন পছন্দ করে না। ইংরেজি রিপিটেশন পছন্দ করে না, অর্থাৎ সিচুয়েশনটা বোঝো। আমি এখানে লিখছি যে রাম হ্যাজ বিন রিডিং বুক, ফুল স্টপ। রাম হ্যাজ বিন রিডিং বুক মানে কি? রাম কিছু সময় ধরে বই পড়ছে, তাই তো? এটাকে যখন ভয়েস চেঞ্জ করবে এটা এমন হবে যে বুক হ্যাজ বিন বিং রেড বাই রাম, এমনটা হবে না?
এমনটা হবে কি না হবে না বলো? হ্যাঁ স্যার, ভয়েস খুলে তাই হবে। তাহলে এখানে বি কয়বার ইউজ করছো? 2 বার ইউজ করছো, দুইবার। এবং বিনের পরে বিং লিখছো, যেটা কখনোই সম্ভব নয়। কেন সম্ভব নয়? এই হ্যাজের জন্য এটা বিন হয়েছে, এই বিনের জন্য এটাকে বিং করা সম্ভব নয়, এবং এই বিন 2 বার করে রিপিটেশন হয় না। তার মানে এই নয় যে ইজ বিং ও তো আমরা লিখছি, লিখিনি কি ইজ বিং, ইজ ও বি ভার্ব, বিং ও বি ভার্ব, কিন্তু এখানে এটা সম্ভব কেন? কারণ ইজের জন্য বিং হয়েছে। আর ইউ গেটিং মাই পয়েন্ট? কিন্তু এখানে সেটি সম্ভব না, এখানে হ্যাজের জন্য বিন হয়েছে, আবার বিনের জন্য বিং করবে, তা কেমন হলো? আমি কি বোঝাতে পারছি কি বললাম? স্যার আরেকবার বলুন। শোনো, তোমাদের যখন আমি অক্সিলিয়ারি ভার্ব করিয়েছিলাম, অক্সিলিয়ারি ভার্বকে কটা ভাগে ভাগ করেছিলাম? 2টো ভাগে। একটা হচ্ছে প্রাইমারি অক্সিলিয়ারি, একটা সেকেন্ডারি অক্সিলিয়ারি, মনে পড়ছে? হ্যাঁ স্যার। বলেছিলাম প্রাইমারি অক্সিলিয়ারি ভার্বের পরে যদি কেউ বসে, তাহলে সে বাদবাকিদের রূপ পরিবর্তন করে দেবে। অর্থাৎ বি ভার্বের পরে যদি কোনো ভার্ব বসে তাহলে তাকে ভিআইএনজি করে দেবে, হ্যাভ ভার্বের পরে যদি কেউ বসে তাকে ভি3 করে দেবে। মনে পড়ছে? হ্যাঁ স্যার। তো প্রাইমারি অক্সিলিয়ারি ভার্ব কোন ধরনের ভার্ব সেগুলো? প্রাইমারি অক্সিলিয়ারি ভার্ব যার 4টে ফর্মই অ্যাভেলেবল আছে। তাহলে এইখানে প্রাইমারি অক্সিলিয়ারি ভার্ব ইজ একটা প্রাইমারি অক্সিলিয়ারি ভার্ব, হ্যাজ একটা প্রাইমারি অক্সিলিয়ারি ভার্ব। তো এই প্রাইমারি অক্সিলিয়ারি ভার্বের রূপ পরিবর্তন করে বিন করেছে। এই বিন কি প্রাইমারি অক্সিলিয়ারি ভার্ব? নো। তাহলে বিন যদি প্রাইমারি অক্সিলিয়ারি ভার্ব না হয়, তাহলে বিন কি করে বিং করবে? বোঝাতে পারছি? হ্যাঁ স্যার। কিন্তু ইজ তো প্রাইমারি অক্সিলিয়ারি, তাই ইজ বি কে বিং করছে, বাট বিন প্রাইমারি অক্সিলিয়ারি নয়, তাই বিন কখনো বিং করতে পারে না। আর ইউ গেটিং? হ্যাঁ স্যার। এই কারণেই পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ভয়েস চেঞ্জ সম্ভব নয়। বেশ, এবার চলো। স্যার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলো। স্যার বললেন যে ইংলিশে রিপিটেশন পছন্দ করে না। স্যার আমরা তাহলে যে শিখেছিলাম ডামি ভার্ব, একটা সেন্টেন্সে তো ডামি ভার্ব হয়, ইয়েস। ডামি ভার্ব করি। তো ওই রিপিটেশন তো স্যার, ডামি ভার্ব তো সেম একটাই ভার্ব তো 2বার ইউজ হচ্ছে স্যার একটা সেন্টেন্সে। ডু আই ডু দ্য ওয়ার্ক, এই কথাটা বলতে চাইছো? স্যার স্যার হ্যাঁ স্যার। বলো তো, এই সেন্টেন্সটা দেখে মনে হয় তোমার মধ্যে প্রশ্নটা এসছে নাকি? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। জানি, সেম কোয়েশ্চেন আমি অফলাইনেও পেয়েছি, এই জন্যই বললাম। যাই হোক, শোনো, দিস ইজ অক্সিলিয়ারি ভার্ব, দিস ইজ প্রিন্সিপাল ভার্ব। বুঝেছো কি বলেছি? হ্যাঁ স্যার। মানে এরা একই জিনিস, মানে দেখতে একই রকম, কিন্তু কাজের দিক থেকে একই রকম নয়। এই ডু মানে করা, কিন্তু এর কোনো মানে নেই, অর্থাৎ এটাকে আমরা বলবো মিনিংলেস। ওকে? হ্যাঁ স্যার স্যার ঠিক আছে। তো এটাকে রিপিটেশন বলা হয় না। চলো করো এটা। আই টেক মানি, এটা করেই শেষ করি আজকে। হ্যাঁ, 9:30 বেজে গেছে, বাকি দিন বাকিগুলো শিখবো। মানি ইজ টেকেন বাই মি। বেশ, তাহলে আমি এক এক করে জিজ্ঞেস করবো, তোমরা উত্তর বলবে। আই টেক মানি, কি ভয়েস চেঞ্জ করবো? মানি মানি ইজ টেকেন বাই মি। মানি ইজ টেকেন বাই মি। প্রত্যেকের হয়েছে, প্রত্যেকের হয়েছে তো এটা। বেশ, আই টুক মানি, মানি ওয়াজ টেকেন বাই মি। টেকেন বাই মানি ওয়াজ টেকেন বাই মি। বাহ, ইয়েস। তারপরেরটা মানি উইল বি টেকেন বাই মি। মানি উইল বি টেকেন বাই মি। খুব ভালো, প্রত্যেকের হয়েছে।
হ্যাঁ স্যার ঠিক আছে। তারপরেরটা, যদি কেউ ফ্লোতে এখানে শ্যাল লেখো তাহলে শ্যালটাকে উইল করে দাও। চলো, আই এম মানি টেকিং মানি, মানি ইজ ইজ বিং। মানি ইজ বিং টেকেন বাই মি। আচ্ছা, মানি ইজ বিং টেকেন বাই মি। তারপরেরটা, মানি ওয়ার Money বিং ওয়াজ টেকেন ওয়াজ বিং টেকেন টেকেন বাই মি। টেকেন বাই মি। তারপরেরটা, মানি উইল বি, উইল বি, ওই বিং হবে, উইল বিং, হ্যাঁ উইল বি বিং, বিং হ্যাঁ উইল বি বিং, উইল বি আবার বিং। হ্যাঁ উইল বি বিং টেকেন বাই বাই মি। মি। এবার এইখানে তোমরা প্রশ্ন করতে পারো যে এইখানে স্যার কেমন হলো, আপনি আগে বললেন। একবার আমার কথা বি শোনো, আবার আমার কথা শোনো, এইখানে বি, এইখানে বি, এইখানের বি, এ কিন্তু প্রাইমারি অক্সিলিয়ারি। শ্যাল উইল এসেছে তো এটা ফিউচার টেন্সের জন্য। আর ইউ গেটিং মাই পয়েন্ট? শ্যাল আর উইল আচ্ছা, এসেছে model ফিউচারের জন্য। শ্যাল উইল দিয়ে কোনো কাজের কথা নেই, এটা তো মোডালস, এটা মডেল স্যার। এটা মোডালস অক্সিলিয়ারি, কিন্তু এখানে বি এটা তো প্রাইমারি, সো এর ক্ষমতা আছে কি চেঞ্জ করার। আর ইউ গেটিং? হ্যাঁ স্যার। হ্যাঁ, তাহলে মানি উইল বি বিং টেকেন বাই মি। ভেরি গুড। তারপরটা বলো, আই হ্যাভ টেকেন হ্যাঁ। মানি। বলো বলো। এই মডেলটা বুঝলাম না। মডেলটা প্লিজ প্রিভিয়াস ক্লাস দেখে নেবে। তুমি প্রথম থেকে নেই কি আমাদের এখানে? তুমি প্রসেনজিৎদাকে না। ফোন করবে, হ্যাঁ প্রসেনজিৎদাকে ফোন করলে ও তোমাকে সমস্ত ভিডিও দিয়ে দেবে, প্রথমে দেখে নেবে, সেখানে আমি ডিটেলসে পড়িয়েছি, অবশ্যই দেখবে। হ্যাঁ, তারপর যদি তুমি না বোঝো আমাকে নেক্সট ক্লাসে বলবে, আমি অবশ্যই বোঝাবো। ওকে, চলো এটা বলো, আই হ্যাভ টেকেন মানি। মানি হ্যাজ মানি হ্যাজ বিন বিন টেকেন টেকেন বাই মি। টেকেন বাই মি। শাবাশ, ভেরি গুড। তারপর মানি 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 হ্যাড বিন টেকেন বাই মি। had been টেকেন বাই yes মি। taken by me। তারপর মানি মানি উইল বি, এটা হবে না মনে হয়। will হ্যাভ have টেকেন, been কোথায় গেল? ও বিন হ্যাঁ, বি ভার্ব ছাড়া ভিত্রি বসবে না প্যাসিভে। মানি will have been taken by me। ওকে, তাহলে এখানে আমরা সমস্ত কয়টা টেন্স এবং যতগুলো টেন্সের ভয়েস চেঞ্জ হয় আমরা এখানে সবকটা দেখে ফেললাম। ওকে, তাহলে বাড়িতে বসে নরমাল নরমাল যেগুলো আছে সেগুলো করো। নেক্সট ডে আমরা যে 5 প্রকারের যে সেন্টেন্স, সেই 5 প্রকারের সেন্টেন্সের যে ভয়েস চেঞ্জের যা কিছু রুল যেগুলো রয়েছে সেগুলো সব আমরা করব। ওকে, আচ্ছা স্যার। ঠিক আছে, তাহলে গুড নাইট সবাইকে, খুব ভালো থাকবে সবাই। গুড নাইট স্যার। স্যার। গুড নাইট, গুড নাইট।